নমস্কার, মনীষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাণী বসুর ছোট গল্প ডক্টর দীপান্বিতা চৌধুরী অবলম্বনে একটি একক নাটক পরিবেশন করব, বিষকন্যা। আমি ডক্টর দীপান্বিতা চৌধুরী, স্বর্ণপদক নিয়ে এমডি পাশ করে আজ আমি প্রতিষ্ঠিত ডাক্তার। সুদূর পল্লীগ্রামে এক নিম্নবিত্ত পরিবারের তৃতীয় সন্তান ছিলাম আমি, দীপা। সেই দীপা থেকে দীপান্বিতা চৌধুরী হয়ে ওঠার ইতিহাসটাই আমি আজ আপনাদের শোনাব। এক আত্মবিক্রয়ের ইতিহাস। একবার পুজোর সময় আমার বাবার বৈমাত্রেয় বড় ভাই, তার স্ত্রী ও তাদের একমাত্র মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসলেন। তার মেয়ের নাম অলকা। অলকা আর আমি সমবয়স্ক। তখন আমার 13 বছর বয়স। আমার দূরে শাড়ি পরা অসংস্কৃত মূর্তির পাশে অলকার সাহেবী ফ্রক, সাদা জুতো, মোজা বৈষম্য সৃষ্টি করত। এই বৈষম্য থেকে আমার মনে জন্ম নিল ঈর্ষা। সেই 13 বছর বয়সে দীপাকে শয়তান প্রলুব্ধ করল। আর সেই 13 বছর বয়সে দীপা শয়তানের কাছে আত্মবিক্রয় করল। সর্বক্ষণ আমি ছায়ার মতো অলকার সঙ্গে লেগে থাকতাম। বশীকরণের মন্ত্রোচ্চারণে তাকে বুঝালাম, আমার থেকে ভালো বন্ধু আর পৃথিবীতে নেই। সে আর আমরা দুজন যদি কলকাতায় গিয়ে একসঙ্গে থাকতে পারি, তাহলে পৃথিবীতে স্বর্গ নেমে আসবে। কলকাতায় গিয়ে আমাকে ছাড়া তার কোনো খেলাই জমবে না। আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি। অলকা অসুস্থ, একা মানুষ। তার মন বন্ধুত্বের জন্য উৎসুক ছিল। ফলে বাড়ি যাবার আগে অলকা বায়না জুড়ল আমাকে সঙ্গে নেবার। বায়নার কাজ না হওয়ায় এবার সঙ্গে জুড়ল চোখের জল। তার চোখের জলের সঙ্গে আমিও জল মেশালাম। ফলস্বরূপ ধনী আত্মীয়ের লটবহরের সঙ্গী হয়ে একবারও বাবা মা ভাই বোনদের দিকে না তাকিয়ে আমি চললাম কলকাতায়। এবার দীপার নিজেকে ভুলে যাবার ইতিহাস। কলকাতায় এসে প্রথমেই যেই মেয়েটা ধামা ধামা চিড়ে মুড়ি থালা ভর্তি ভাত মাছ দিয়ে তার দৈনন্দিন আহার সম্পাদন করত, সে টেবিলে বসে স্বল্প মাত্রার আহারে নিজেকে অভ্যস্ত করে ফেলল। 13 বছর বয়সে এলাইতো শাড়ির আরাম ছেড়ে সে ফ্রক পরে খুকি সাজল। অলকার সঙ্গে আমারও শিক্ষার ব্যবস্থা হলো। শিক্ষা আমার চাই। এই শিক্ষা দেবে আমাকে অর্থ, প্রতিষ্ঠা, মান, যশ। যারা তাকে সুদূর গ্রাম থেকে তুলে এনে নগরীর রাজপ্রাসাদে স্থান দিয়েছে, তাদের একমাত্র মেয়ের সঙ্গে সমানভাবে আমার মতো আগাছার ভার বহন করছে। তাদের কল্পিত নিষ্ঠুরতার অসংখ্য মিথ্যা অপবাদ প্রচার করে সকল শিক্ষকদের সহানুভূতি আদায় করে নিলাম। অলকা এতদিন ধরে যা শিখেছে, আমি 1 বছরে তা শিখে ফেললাম। 16 বছর বয়সে প্রবেশিকা পাশ করে বৃত্তি পেলাম। অলকা তখন 3rd ক্লাসের বই পড়ছে। একদিন বসার ঘরে সবাই বসে আছি। হঠাৎ জেঠিমা বললেন, প্রায় 3 বছর হয়ে গেল দীপা এখানে আছে। এবার ওকে ওর বাবা মার কাছে পাঠিয়ে দেয়া হোক। তাছাড়া ওদের বিয়ের বয়স হয়েছে, অলকারও বিয়ে দিতে হবে। আমি প্রমাদ গুনলাম। অলকার পাশেই ছিলাম আমি বসে। সোফার উপর পড়ে আছে অলকার শীর্ণ হাত। ওই হাতেই আমার মুক্তি। ঠিক ওই হাতটা আমাকে ধরতে হবে। কয়েক ফোঁটা চোখের জল অলকার হাতের উপর পড়ল। আমি আমার হাতটা দিয়ে অলকার হাতটা সজোরে চেপে ধরলাম। অলকা চমকে আমার দিকে তাকালো। মুহূর্তে আমার চোখের ভাষা পড়ে জেঠিমাকে বলল, মা, আমি এখন অসুস্থ। তুমি জানো দীপাকে ছাড়া আমি থাকতে পারি না। তার মধ্যে তুমি এখন দীপাকে ওর গ্রামে পাঠাবার ব্যবস্থা করছো।
আমি কলকাতার কলেজে ভর্তি হলাম। আইএ পড়ব। আমি আমার ভবিষ্যৎ ঠিক করে নিয়েছি। আইএ পাশ করে আমি ডাক্তার হব। সেই সময় মহিলা চিকিৎসকের সংখ্যা কমই ছিল, অতএব সুযোগ বেশি। কিন্তু এই দীর্ঘ অধ্যয়নের খরচ যোগাবে কে? এর মধ্যে এই বাড়িতে এমন একটা ঘটনা ঘটল যে এই বাড়িতে আমার আসনটা অনিশ্চয় হয়ে উঠল। অলকার বাবা মা অলকার জন্য একটি সুপাত্র সংগ্রহ করলেন। ধনী যুবক, সুপুরুষ, সুশিক্ষিত। অলকা দীপাকে ভালোবাসে, কিন্তু দীপা তো অলকাকে ভালোবাসে না। দীপা তো কাউকে ভালোবাসতে শেখেনি কখনো। অলকার এই সৌভাগ্য সূচনায় আমার মনে ঈর্ষা দেখা দিল। ঈর্ষা ও ক্ষোভে আমার ভেতরটা জ্বলে যেতে লাগলো। অলকার হবু স্বামী প্রায় বিকেলবেলা চায়ের আমন্ত্রণে এ বাড়িতে আসতে লাগলেন। আমি নানা রকম ছল ছুতোয় তার কাছাকাছি আসতে লাগলাম। ছলে বলে কৌশলে তাকে নিজের দিকে প্রলুব্ধ করতাম। একদিন তার অসতর্ক মুহূর্তে তার বাহুপাশে নিজেকে বন্দি করে জ্যাঠা, জেঠিমা ও অলকার দৃষ্টিগোচর করলাম। বোকা অলকা বিয়েটা ভেঙে দিল। অনেক মিথ্যা কথা বলে এ যাত্রায় আমি নিজেকে রক্ষা করলাম বটে, কিন্তু জেঠিমা রায় দিলেন আর 2 মাস পর আয় পরীক্ষা হয়ে গেলে দীপাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। এবারে আর অলকা কোনো প্রতিবাদ করল না। আমি দীপান্বিতা চৌধুরী, আমি অসামান্যা। আমি আমার উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে পল্লীগ্রামে ফিরে গিয়ে পানা পুকুরের পাড়ে বসে চোখের জল ফেলব? কিচ্ছুতেই না, কখনোই না। আমি আবার আমার শিখার খুঁজতে লাগলাম। হাতে মাত্র 2 মাস সময়। তারপরেই আমার আয় পরীক্ষা, তারপরেই আমার পল্লীগ্রামের নির্বাসন। এমন সময়ে অলকার মামা রঞ্জন লাহিড়ী, 40 বছরের অবিবাহিত, প্রচুর অর্থশালী সিনেমা প্রযোজক, বহুদিন পরে 3 মাসের জন্য বম্বে থেকে কলকাতায় এসে বোনের আতিথ্য গ্রহণ করলেন। যে 13 বছরের সর্প শিশুটিকে গ্রাম থেকে তুলে আনা হয়েছিল, সে এখন 18 বছরের 20 কন্যা। রঞ্জন লাহিড়ীর সেবা যত্নের সমস্ত ভার আমি আমার কাঁধে তুলে নিলাম। তার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে আমার তীক্ষ্ণ দৃষ্টি। সর্বক্ষণ তার সঙ্গে ছায়ার মতো লেপ্টে থাকতাম। 2 মাস কেটে গেল, কিন্তু রঞ্জন আমাকে কোনো বিশেষ দৃষ্টিতে দেখলেন না। একমাত্র ভাগ্নি, তার সঙ্গী, এবাড়ির আশ্রিতা, তার চোখে এই ছিল আমার পরিচয়। পরীক্ষার সামান্য কিছুদিন বাকি, মরিয়া হয়ে গেলাম আমি। একদিন বেশ রাত্রে জল দেবার অছিলায় তার ঘরে গেলাম। আমাকে দেখে বেশ অবাক হয়ে রঞ্জন বললেন, কি ব্যাপার দীপা, ছেলে মানুষ তুমি, এত রাত হয়েছে এখনো ঘুমোওনি? ও, পরীক্ষার পড়া করছো বুঝি? আমি শান্ত দৃঢ় স্বরে তার চোখে চোখ রেখে বললাম, আমি ছেলে মানুষ নই। ভালো করে আমাকে দেখুন আর একটু ভাবুন, সব বুঝতে পারবেন। রঞ্জন অস্ফুট স্বরে কি যেন একটা বলে সারা ঘর উত্তেজিতভাবে পায়চারি করে আমার কাছে এসে দাঁড়ালেন। নিচু স্বরে বললেন, সো ইউ আর আ ওম্যান আফটার অল। আমার চিবুকটা তুলে ধরলেন, তারপর বললেন, কি চাও? অকম্পিত স্বরে তার চোখে চোখ রেখে বললাম, প্রতিষ্ঠা, পল্লীগ্রামে বিসর্জন নয়। সেই শুরু আমার ডাক্তারি পড়ার দীর্ঘ 6 বছর। প্রতি মাসে রঞ্জন একটা করে চেক পাঠাতেন এই ঋণের সুদ নেবার জন্য। মাঝে মাঝে তিনি কলকাতায় এসে কোনো হোটেলে উঠতেন। আমি হস্টেল ছেড়ে সেই দিনগুলো সেই হোটেলে এসে তার সঙ্গে কাটাতাম, এবং তিনি
তার কৃত সম্পত্তি উপভোগ করে যেতেন। কোনো বন্ধন ছিল না আমাদের সম্পর্কে। তিনি জানতেন টাকার প্রয়োজন ফুরালে এই সম্পর্কও ফুরাবে। নিজের উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ করার পথে আমার আর কোনো বাধা রইল না। অধ্যাপক থেকে শুরু করে ছাত্রবৃন্দদের ক্রমান্বয়ে মনোরঞ্জন করে আজ আমি স্বর্ণপদক জয়ী ডাক্তার। আজ রঞ্জনের সঙ্গে সম্বন্ধ আমার ফুরিয়েছে। বাবা মার শত অনুরোধেও কোনো ভাই বোনকে নিজের কাছে এনে রাখিনি। আমার জীবনের প্রথম সৌভাগ্য তারকা অলকা আজ অস্তমিত। জ্যাঠা জেঠিমারও খবর রাখি না। শুনেছি তাদের একমাত্র কন্যার মৃত্যুর পর তারা কাশীবাসী হয়েছেন। ডক্টর দীপান্বিতা চৌধুরী এখন কর্মজীবনের শিখরে পৌঁছে গেছে। এখন তার প্রয়োজন সামাজিক প্রতিষ্ঠা। কলকাতার সমস্ত অভিজাত ক্লাব ও সাংস্কৃতিক সংস্থার সদস্য আমি। সেখানেই নজর পড়ল আমার জ্যোতিরিন্দ্র দেবের উপর। জ্যোতিরিন্দ্র টাকার অঙ্ক গণনার বাইরে, অবিবাহিত, স্বাধীন, সম্ভ্রান্ত বংশের সন্তান। রাজবংশের ধনী মানি জ্যোতিরিন্দ্রকে বিয়ে করতে পারলেই আমার আর কোনো উচ্চাশার অপূরণ থাকবে না। বৃদ্ধ পিতার মৃত্যুর পর যুবরাজ জ্যোতিরিন্দ্র রাজা হলে তখন আমি রানী। কিন্তু বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমার কলেজের বন্ধু অভিজ্ঞা। তার হাত ধরে আমার এই সাংস্কৃতিক সমিতির সদস্য আমি। অভিজ্ঞা আদর্শবাদী, উচ্চশিক্ষিত পরিবারের কন্যা। তার পবিত্রতা, অসজ্জিত স্নিগ্ধ সৌন্দর্য, তার রুচি জ্যোতিরিন্দ্রকে মোহিত করেছে। কিন্তু অভিজ্ঞার জ্যোতিরিন্দ্রের মতো শিথিল চরিত্রের পুরুষদের ঘৃণা করে। অভিজ্ঞার অবহেলা যেন আরো বেশি করে আকর্ষণ করছে জ্যোতিকে। আমি শিকারী বাজের মতো সব লক্ষ্য করে যাচ্ছি। আমিও জ্যোতির কাছে গ্রহণযোগ্য, কিন্তু সে শুধু লীলা সঙ্গিনী রূপে। শয়তান শয়তানিকে চিনে ফেলেছে। এস্টেটের রানী হবার জন্য চাই অভিজ্ঞা। এবারে কি করবে বিষকন্যা? অভিজ্ঞাকে সরিয়ে দেবে? কিন্তু সেই পরিকল্পনা রূপায়ণের পথে কেন একটা মুখ বাধা হয়ে দাঁড়াচ্ছে? সে মুখ অভিজ্ঞার দাদা অভিজিতের। আদর্শবাদী, সুপুরুষ, কলকাতার এক নামী কলেজের ইংরাজির অধ্যাপক। কলেজে পড়াকালীন যখনই আমি অভিজ্ঞার সঙ্গে তাদের বাড়িতে গেছি, তিনি বারবার আমাকে বোঝাতে চেয়েছেন পার্থিব সম্পত্তি শেষ কথা নয়, এভাবে আদর্শহীন হয়ে বেঁচে থাকা মৃত্যুরই নামান্তর। কিন্তু শয়তানির তাতে কোনো ভাবান্তর ঘটেনি। আজ 3 বছর পর সেই অভিজিতের মুখটা কেন বারবার ভেসে উঠছে? শুনেছি তিনি এখন পশ্চিমে কর্মরত। তার সঙ্গে কোনো রকম যোগাযোগও আমার নেই। তাহলে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা আমার মাথায় উদয় হলো। তার মানে আমার কি এখনো আশা আছে? বিষকন্যা দীপান্বিতা কি পুরোপুরি বিষিয়ে যায়নি? শয়তান আমাকে পুরোপুরি গ্রাস করতে পারেনি? আমাকে কলকাতা ছেড়ে পালাতে হবে। কিন্তু আমি কোথায় যাব? বারবার মনটা টানছে সেই পশ্চিমের শহরে। কিন্তু বাসি ব্যবহৃত ফুলে তো দেবতার পুজো হয় না। তাহলে আমি কোথায় যাব? তখন হঠাৎ চোখের সামনে ভেসে উঠল 15 বছর আগে ছেড়ে আসা একটা পানা পুকুর, উঠোন, তুলসী মঞ্চ। আমার অজান্তেই আমার হাতটা টেবিলের উপর থেকে ট্রেনের টাইম টেবিলটা টেনে নিল। কেমন লাগলো বলুন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।